নমস্কার, আজ শুরু করছি নতুন পর্ব প্রেরলয়ে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে ঘটনা লিখে পাঠিয়েছে, সে ব্যাঙ্গালোরে থাকে তার কাজের সূত্রে। সে যেরমভাবে লিখে পাঠিয়েছে সেরমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সঞ্চারী, বাড়ি কলকাতায়, কিন্তু কাজের সূত্রে আমি ব্যাঙ্গালোরে থাকি। ব্যাঙ্গালোরে একটা এমএনসি কোম্পানিতে কাজ করি। তো যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার এই কোম্পানিকে ঘিরেই, মানে আমার অফিসকে ঘিরেই আর কি। তো প্রথমে বলি যে একটা মেয়ে রয়েছে, মেয়েটার নাম খুশি, আমাদের অফিসে কাজ করতো। তো ওর সাথে আমি ট্রেনিং পিরিয়ডে ছিলাম, বলতে গেলে আমাদের টেনিউরিটি একই। তো আমরা খুব ভালো বন্ধু। এবার মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর, এবং তার কাজ করার ভঙ্গিমা এবং কাজবাজ সব কিছু ভালো। মানে ওর কাজে কেউ কোনো দিন ত্রুটি বা কোনো ভুল কেউ প্রমাণ করতে পারেনি, ভুল ধরতে পারেনি আর কি। এবং সে সবার সাথে বেশ পোলাইটভাবে কথা বলতো। সে তার থেকে সিনিয়র হোক বা তার থেকে জুনিয়র হোক, যে কেউ হোক, তার সাথে খুব ভালোভাবে কথা বলতো, সবার সাথে পোলাইটভাবে বেশ কথা বলতো। এবং প্রত্যেক কটা ছেলে তাকে, সেই মেয়েটাকে পছন্দ করতো। মানে সবাই চাইতো যে সে তাদের সাথে কথা বলুক, মেয়েটা ছেলেগুলোর সাথে কথা বলুক। প্রত্যেক কটা ছেলেই কিন্তু চাইতো, এতটাই সে দেখতে সুন্দর ছিল আর কি। এবার এই মেয়েটা, খুশি বলে মেয়েটা, আমার বন্ধু, ও কিন্তু এইসব বুঝতে পারতো যে সব ছেলে ওর সাথে কথা বলতে চায়, সবাই ওকে পছন্দ করে। মানে বলতে গেলে ও অফিসের একটা মেন অ্যাট্রাকশান ছিল আর কি। এবার আমাদের যে ম্যানেজার, ওর নাম হচ্ছে গৌরব। তো ও কিন্তু খুশিকে বেশ পছন্দ করতো, পছন্দ বলতে কাজের দিক দিয়ে আর কি। তার খুশি কাজ তার খুব ভালো লাগতো, এবং সবাইকেই, অফিসের সবাইকে বলতো যে আগে যদি কাজ করতে হয় তাহলে খুশির মতো কাজ করো, খুশির থেকে কাজ শেখো, এরকম করে সবাইকে বলতো। এবার এই জিনিসটা ওর মধ্যে একটা দিনের পর দিন হতে হতে ওর মধ্যে একটা অহংকার এনে দিয়েছিল যে আমার থেকে বেটার কেউ হয় না, আমি এই অফিসে সব থেকে বেস্ট। সবাই আমার থেকে কাজ শিখবে, আমার থেকে কাজ জানবে, আমার থেকে ভালো কেউ কাজ করতে পারে না। না আমার থেকে দেখতে সুন্দর এই অফিসে কোনো মেয়ে রয়েছে। সবাই আমাকে চায়, আমার সাথে কথা বলতে চায়, আমাকে পছন্দ করে, একটা জিনিস থাকতো। এবং যেহেতু গৌরব ওর কাজে খুব ইমপ্রেস ছিল আর কি, সেজন্য ওর সব কথা গৌরব শুনতো, মানে ম্যানেজার আর কি। তো সেজন্য ও ভাবতো যে বাকি ছেলেদের মতন গৌরব, মানে আমাদের ম্যানেজারও ওকে পছন্দ করে বা কিছু। কারণ আমরা যদি কোনো কথা নিয়ে, কোনো লিভের অ্যাপ্লাই বা অন্য কোনো যে কোনো কারণ নিয়ে ওই ম্যানেজারের কাছে যেতাম, ম্যানেজার কিন্তু একেবারেই রিজেক্ট করে দিত। মানে 10বার বললে 10বারই বোধহয় রিজেক্ট করে দেবে, এরকম একটা। কিন্তু খুশি যদি একবার গিয়ে বলতো তাহলে কিন্তু ম্যানেজার একবারেই রাজি হয়ে যেত। এবার এই জিনিসটার মধ্যে একটা অহংকার এনে দিয়েছিল যে আমি বেস্ট অফিসে, আমার থেকে শুধু সুন্দর দেখতে কেউ নেই, কাজের দিক দিয়ে, লুকসের দিক থেকে, সব কিছু দিক দিয়ে। এবং ম্যানেজার পর্যন্ত ওকে পছন্দ করে, এই জিনিসটাও ভাবতো। ঠিক আছে, একটা অহংকারী ওর মধ্যে এনে দিয়েছিল, কিন্তু সেটাও কোনো দিন দেখাতো, আবার কোনো দিন দেখাতো না। ঠিক আছে, এইবার আমি থাকতাম পিজিতে, যেহেতু আমার বাড়ি কলকাতায়, তো আমি অফিস থেকে 10 মিনিটের দূরত্বে একটা পিজিতে থাকতাম। এবার ওর বাড়ি কর্ণাটকেই, কিন্তু প্রথমে ও কয়েকদিন যাতায়াত করতো অফিস থেকে ডেলি বাড়ি। এবার সেটা ওর পক্ষে খুবই হেক্টিক হয়ে গেছিলো, সেজন্য ও আমার যে পিজি, সেই পিজিতেই আমারই রুমে একসাথে থাকতো আর কি। ঠিক আছে, এবার হঠাৎ করে একদিনকে বেশ 1-1.5 বছর পরে একটা নতুন মেয়ে আসে। ওর মেয়েটার বাড়ি শিলিগুড়ি। ও শিলিগুড়ি থেকে কলকাতায় কাজের জন্য গেছিলো, এবং ওখান থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ব্যাঙ্গালোরে শিফট হয়ে আমাদের কোম্পানিতে আসে। ঠিক আছে, মেয়েটাকে দেখতে ছিল অসম্ভব সুন্দর। মানে যদি আমি সত্যি কথা বলি, খুশির থেকেও বেশি দেখতে সুন্দর ছিল মেয়েটাকে। হুম আর তার থেকেও, দেখার থেকেও সুন্দর ছিল ওর হাসি। মানে কারোর দেখে যদি নর্মাল হাসে, সে একদম গোলে পাগল হয়ে যাবে, এরকম একটা টাইপের হাসি ছিল ওর। এবং সবার সাথে ভদ্রভাবে কথা বলতো, নম্রভাবে কথা বলতো, উঁচু গলায় কোনো দিন কারোর সাথে কথা বলেনি, সে সিনিয়র হোক বা জুনিয়র। প্রত্যেক কটা কাজ নিপুণভাবে, একদম এক্স্যাক্ট যেটা বলা হয়েছে সেরকমভাবে সে করতো। এইবার কি হয়েছে, যেহেতু গৌরব আমাদের ম্যানেজার ওর কাজ দেখতো, প্রথমে অতটা ওকে বিশেষ পাত্তা দিত না অদিতিকে। কিন্তু যত দিন যেতে লাগলো, সে ম্যানেজার বুঝতে পারলো যে এই মেয়েটা খুশির থেকে বেটার কাজ করে। ঠিক আছে, এবার তখন এই এতদিন ধরে, এত বছর ধরে যে খুশি গৌরবের প্রায়োরিটি লিস্টে একদম টপে ছিল, এই সময়টা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। কারণ
গৌরব কিন্তু এবার অর্ধেক কাজ খুশির বদলে অদিতিকে দেওয়ার ট্রান্সফার করা শুরু করলো এবং বললো যে তোমাকে দিলাম, তুমি কাজটা দেখে নাও, যে কাকে দিয়ে কীরকমভাবে কাজ করাবে দেখে নাও, এরকম করে একটা জিনিস হতে শুরু করলো। এই জিনিসটা কিন্তু খুশি ধীরে ধীরে বুঝতে পারছিল যে অদিতি ওর জায়গাটা নিতে চলেছে আগামী দিনে। এইবার যেসব ছেলেরা খুশির দিকে তাকিয়ে থাকতো তারা কিন্তু আর খুশির দিকে তাকাতো না। এবার সবাই কিন্তু অদিতির সাথে কথা বলা শুরু করলো, মানে অদিতিকে তারা সবাই চাইতো তার সাথে কথা বলে বা ঘুরতে যাক, যাই হোক, এরকম যেসব ছেলেরা হয় আর কি, সেরকমভাবে সব ছেলেরা খুশির বদলে অদিতিকে এবার চাইতে শুরু করলো আর কি। মানে জিনিসটা হয়ে গেছিলো এতদিন ধরে খুশি যেটা ভাবতো যে ওর থেকে বেস্ট কেউ নেই লুকসের দিক দিয়ে, কাজের দিক থেকে, সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে এই খুশির থেকে ট্রান্সফার হতে শুরু করলো অদিতির দিকে। এবার আরও যেটা বাজে বিষয় হলো খুশির জন্যে, সেটা হচ্ছে একটা কোম্পানি ছিল এশিয়ার সব থেকে বড়ো কোম্পানি, সেই কোম্পানিটা আমাদের সাথে ডিল ছিল একটা। এবার সেদিনকে প্রেজেন্টেশন দেখানোর দিন, তার আগের দিন যেদিনকে প্রেজেন্টেশন দেখানো হবে তার আগের দিন অবধি সব ঠিকঠাক ছিল, যে খুশি ওই কোম্পানির যে দুজন হেড এসেছিলেন তাদেরকে প্রেজেন্টেশনটা শো করবে, সব ঠিকঠাক ছিল। কিন্তু সেদিনকে হঠাৎ কী হয়েছে জানি না, গৌরব যখন ওই খুশি ওঠে প্রেজেন্টেশন রুমে, যে প্রেজেন্টেশন দিতে যাবে ওদেরকে, সেই সময় গৌরব খুশিকে বারণ করে এবং অদিতিকে বলে যে তুমি কি প্রেজেন্টেশনটা দাও, তুমি কি প্রেজেন্টেশন শো করো। এই জিনিসটা কিন্তু খুশির খুবই অপমানজনক মনে হয়েছে, ঠিক আছে। এবং সে তখনই সঙ্গে সঙ্গে ওখানে কোনো সিন ক্রিয়েট করে না, কিন্তু পরে ওই প্রেজেন্টেশন রুম থেকে বেরিয়ে এসে আমার সাথে কথা বলে। সে বলে যে ওর এত সাহস হয়ে গেছে যে আমার থেকে প্রেজেন্টেশন নিয়ে ও অদিতিকে দিচ্ছে প্রেজেন্টেশনটা শো করানোর জন্য। দুদিনের মেয়ে, ও কী জানে কাজে, আমি এত বছর ধরে কাজ করে আসছি। তখন আমি বললাম যে দেখ, কিছু তো একটা ব্যাপার আছেই যার জন্য ওকে বলেছে শো করার জন্যে, এই নিয়ে এত মাথা গরম করা কোনো মানে হয় না। কিন্তু খুশি কিন্তু আমার কথা শুনতে একেবারেই রাজি ছিল না। ও একটাই কথা বলে যাচ্ছে যে আমার জায়গায় অদিতি নিয়ে নিচ্ছে। আমি এই অফিসে এক মেন অ্যাট্রাকশন ছিলাম, সবাই আমার সাথে কথা বলতে চাইতো, সবাই আমাকে পছন্দ করতো, কিন্তু এখন কিন্তু সেটা আর হচ্ছে না। গৌরবের প্রায়োরিটি লিস্টে আমি টপে ছিলাম, যেটা এখন আর হচ্ছে না। এখন আমার গৌরবের প্রায়োরিটি লিস্টে আমার বদলে অদিতি চলে গেছে। আমার এখন একটা কথায় কিন্তু কাজ হয় না, এখন অদিতি একবার বললেই সব কাজ হয়ে যাচ্ছে। এরকম করে আমাকে একদিন অনেক কিছু বলেছিল খুশি। তো আমি বুঝতে পারলাম যে ওর যে ভেতরে যে অহংকার, যেটা নিয়ে অহংকার করতো, সেটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং সেটা একটা হিংসাতে পরিণত হচ্ছে। এবার 2 থেকে 3 মাস, যেদিনকে প্রেজেন্টেশন ছিল আর কি, তার থেকে 1 মাস পরেই আমাদের প্রমোশনের ডেট ছিল আর কি। সেলস ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজারের প্রমোশন ডেট ছিল। সেখানে দুজনের নাম নমিনেট করা হয়েছিল, একটা খুশি, একটা অদিতি। খুশি ধরেই নিয়েছিল যে ওর নামটাই হবে, ওই হবে কোম্পানির নতুন সিনিয়র সেলস ম্যানেজার, কারণ ও এত বছর ধরে কোম্পানিকে সার্ভ করেছে, এত বছর ধরে কোম্পানির জন্য অনেক ভালো ভালো কাজ করেছে, যার জন্য ও ধরে নিয়েছিল যে ওই হবে কোম্পানির নতুন সিনিয়র সেলস ম্যানেজার। কিন্তু গৌরব, মানে আমাদের ম্যানেজার, আমাদের কোম্পানির সব এমপ্লয়ীদের সামনে যখন নতুন সিনিয়র সেলস ম্যানেজার হিসাবে অদিতির নামটা নেয়, তখন কিন্তু খুশির পায়ের তলায় মাটি থাকে না। সে মনে হচ্ছে যে সে এই অফিসে কিসের জন্য এতদিন ধরে কাজ করলো, কিসের জন্য এত সার্ভ করলো, এত কাজ, মানে সবাইকে এত ভালোভাবে কথা বললো, কোম্পানি এত হয়ে এত কিছু করলো কেন, কিসের জন্য। সে সঙ্গে সঙ্গে অফিস ছেড়ে বেরিয়ে ওখান থেকে চলে যায় ডিরেক্ট বাড়ি, পিজিতে। আমি যখন রাতেরবেলা বাড়ি ফিরি তখন জিজ্ঞেস করলাম তুই অমনি করে চলে এলি কেন, গৌরব তোকে খুঁজছিল বলো। তখন সে বলছে যে কিসের জন্য আমি থাকবো অফিসে, আমার কোনো মান সম্মান নেই, এত বছর ধরে কাজ করার পরে, এত কিছু সার্ভ করার পরেও আমি কোনো সম্মান পেলাম না। 2 দিনের একটা মেয়ে, ওর সবে 6 মাস 7 মাস হয়েছে, ও আমার জায়গা নিয়ে নিল, নতুন কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার হয়ে গেল, আর আমি এত বছর ধরে এত কিছু করার পরেও কিছু হতে পারলাম না। এরকম করে সে বলতে লাগছে। এরপরে এই যে হিংসা ওর মধ্যে ছিল, এই হিংসাটা কিন্তু দিন দিন বাড়তেই লাগলো, ঠিক আছে। সে দেখছে যে গৌরব তার সাথে ঠিক করে কথা বলছে না। এতদিন ধরে সে গৌরব তার সাথে পোলাইটভাবে কথা বলতো, কিন্তু এখন কিন্তু সে
নর্মাল যাদের সাথে কথা বাকির সাথে যেরকম নর্মাল কথা বলে, অদিতি ওই খুশির সাথেও কিন্তু সেমভাবেই কথা বলছে একটা নর্মাল এমপ্লয়ীদের মতো। মানে যে প্রায়োরিটি লিস্টে যে থাকবে টপে তার সাথে একটু আলাদাভাবে কথা বলবে না, এই জিনিসটা কিন্তু আর সেরকমভাবে নেই। এটা কিন্তু খুশি ভালোভাবেই বুঝতে পারছিল। এবার সবসময় সে দেখতো অদিতি তার রুমে যাচ্ছে, রুম থেকে বেরোচ্ছে হাসি মুখে, লাঞ্চ পিরিয়ডে বা ব্রেক টাইমে দুজনে একসাথে রয়েছে। এই জিনিস থেকে কিন্তু খুশি একটা চাল হিসেবে চাললো। সে কী করলো, সবার মধ্যে ছড়িয়ে দিল যে খুশি অদিতি যে প্রমোশনটা পেয়েছে সেটা নিজের কাজের যোগ্যতায় পায়নি, তার সাথে গৌরবের একটা রিলেশন রয়েছে, নতুন রিলেশন শুরু হয়েছে, তার জন্য গৌরব ওকে এই পজিশনটা দিয়েছে, সিনিয়র সেলস ম্যানেজার পজিশনটা দিয়েছে। না হলে ওর কি যোগ্যতা আছে, ও আমার পরে জয়েন করে আমার আগে সিনিয়র সেলস ম্যানেজার হয়ে যাবে। এরকম করে পুরো অফিসকে খুশি রটিয়ে দিয়েছিল যে দুজনের মধ্যে কোনো একটা রিলেশন রয়েছে, অ্যাফেয়ার রয়েছে, সেজন্য ও পেয়েছে আর কি। আরও অনেক বাজে বাজে নোংরা কথা অনেক কিছু বলেছিল ধীরে ধীরে। এবার প্রায় 3 সপ্তাহের মধ্যে পুরো অফিস জেনে গেছিলো যে, মানে জেনে গেছিলো বলতে পুরো অফিসের মধ্যে রটে গেছিলো যে অদিতি আর গৌরবের মধ্যে কিছু একটা চলছে, অ্যাফেয়ার টাইপের কিছু চলছে। এই কথাটা জানা পড়ে এবং অ্যাফেয়ার চলছে ঠিক আছে, এবং আরও যে নোংরা কথাগুলো সেগুলো শোনার পরে অদিতি কান্নায় ভেঙে পড়ে। সে বলছে যে আমি এত দিন জোরে যা করেছি কোম্পানির জন্য করেছি, আমার নিজের কোয়ালিটিতে আমি করেছি, আমি ক্যাপেবল, সেজন্য আমি পেয়েছি, এখন এইসব কথা শুনতে হচ্ছে। তখন সে সঙ্গে সঙ্গে গৌরবের কাছে যায়, গিয়ে সব কিছু বলে এবং বলে এরকম যদি আমার ব্যাপারে এইসব জিনিস করতেই শুরু করে আমি থাকবো না, আমি রিজাইন মেরে দিচ্ছি। তখন গৌরব কী করে, এত ভালো একজন এমপ্লয়িকে সে হারাবে, এটা তো হতে পারে না। ও গৌরবের ভীষণই মাথা গরম হয়ে যায় এবং সে প্রচণ্ড রেগে যায় যে কে এই জিনিসগুলো ছড়াচ্ছে, এই বাজে রিমোর্সগুলো কে ছড়াচ্ছে। সেজন্য সে প্রত্যেককে জিজ্ঞেস করে ইন্ডিভিজুয়ালি যে সে কার থেকে শুনেছে, কে ছড়াচ্ছে। প্রত্যেকে, পুরো অফিস একজনের নাম বলেছিল, সে হচ্ছে খুশি। যেদিনকে এই গৌরব জানতে পারে এই জিনিসটা যে খুশি এর মূল যে কিনা পুরো অফিসে ছড়িয়েছে, সেদিনকে কিন্তু খুশি আসেনি অফিস। পরের দিনকে যখন খুশি আসে অফিসে ঢোকে, সঙ্গে সঙ্গে ওর ডাক পড়ে গৌরবের কেবিনে ওর ঢোকে। সে দেখছে গৌরবের মুখে একটা রাগ, মানে ক্ষোভ, যেন সে তাকে গিলে খেয়ে ফেলবে এরকম একটা রাগ। সঙ্গে সঙ্গে সে গৌরব কোনো কথা না বলেই তার হাতে একটা টার্মিনেশন লেটার ধরিয়ে দেয়, বলে যে ইউ আর টার্মিনেটেড, এরকম বলে দেয়। খুশি ভালোভাবে বুঝতে পারে যে কেন, কিসের জন্যে এরকম হয়েছে। তখন সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে বারবার যে আমি আর কিছু করব না, আমাকে লাস্ট একটা চান্স দিন, আমি ভালো হয়ে যাব, আমি মজায় করে ফেলেছি, আমি জানতাম না যে জিনিসটা এতটা বড় হয়ে যাবে, এইসব অনেক বাহানা দিতে শুরু করে। তো তখন গৌরব কোনোভাবেই শুনতে রাজি ছিল না তার কথাবার্তা। তো তখন সে কী করে, বলে যে আমি অদিতির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এইসব বলে। তখন গৌরব অদিতিকে ডাকে এবং অদিতির কাছে যখন সে খুশি ক্ষমা চায়, তখন অদিতি যেহেতু ভদ্র মেয়ে, ভালো মেয়ে, সেজন্য সে তাকে বলে যে ঠিক আছে ছেড়ে দিন, লাস্ট একটা চান্স দিন। তো এরকম বলে অদিতি বলে কিন্তু গৌরব তাকে ছেড়ে দেয়, তার টার্মিনেশন লেটারটা ছিঁড়ে ফেলে। এই জিনিসটা তার আরও মাথায় হিট করে যে গৌরব শুধুমাত্র অদিতির কথা শুনে কিন্তু তার টার্মিনেশনটা বন্ধ করলো, মানে সে অদিতির দয়াতে এই অফিসে থেকে গেল। এই জিনিসটা তার মাথায় হিট করে, ঠিক আছে। ওই দিনের পর থেকে অদিতি সবার সাথে কিন্তু ভদ্রভাবে যেরকমভাবে কথা বলতো, ঠিক আছে। খুশি কারোর সাথে কথা বলতো না, সবার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করতো। আমার সাথে তো কথা বলতো কারণ আমি ওর রুমমেট ছিলাম। তো তার থেকে বড় কথা, আমরা দুজনে একসাথে অফিস জয়েন করেছিলাম, ট্রেনিং পিরিয়ড আমরা একসাথে কাটিয়েছিলাম। তো আমার সাথে কথা বলতো, কিন্তু অন্য কারোর সাথে কিন্তু সেরকমভাবে কথা বলতো না। অফিসে আসতো, কাজ করতো, করে টাইমিং শেষ হলে সে বেরিয়ে চলে যেত। রুমে যেমন আমরা নিজেরা মতো থাকতাম, ব্যাস এই তার সময় যাচ্ছিলো আর কি।
সবাই তাকে জিজ্ঞেস করতো যে কী হয়েছে, তুই এরকম চুপচাপ হয়ে গেছিস, আগে তো অনেক কথা বলতি, সেই ওই অনেক কিছু জিজ্ঞেস করতো, বলতো, কিন্তু ও কিন্তু কোনো কথা বলতো না। ওর একটাই কথা যে না, আমার এখন আর অত ভালো লাগে না কথা বলতে কারোর সাথে, এরকম এরকম বলতো। এইবার একদিনকে আমি অফিস থেকে বাড়ি ফিরছি, সেদিনকে খুশি অফিস যায়নি। এটা হচ্ছে প্রায় 1 কি 1.5 মাস পরের ঘটনা আর কি, যেদিনকে ওরকম টার্মিনেশন হয়ে শেষ দিনকে হয়েছিল আর কি, ঘটনাটা ঘটলো তার থেকে 1-1.5 মাস পরে ঘটনা। আমি অফিস থেকে রুমে ঢুকলাম, দেখলাম যে খুশি তার সমস্ত জিনিসপত্র কিন্তু একটা বাক্সের মধ্যে গোছাচ্ছে। বললাম কী রে, কোথায় যাবি, অফিস ছেড়ে দিচ্ছিস নাকি? আমি এমনি আর কি মেরে বলেছিলাম। সে বলছে না, আমি রুম চেঞ্জ করছি। বললাম কেন, কী হয়েছে? তো বলছে না, আমার একটু প্রাইভেসি লাগবে, আমি ওপরে 3 তলায় চলে যাচ্ছি। তো আমি ওখানে একা একা থাকবো, আমি একটা রুমে আমি একাই থাকবো, আমি এক্সট্রা যা পে করবো আমি একাই থাকবো, এরকম করে সে বলে। এবং আর আমাকে আর কোনো কথাই বলতে দেয়নি, সে সঙ্গে সঙ্গে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যায়। আমরা থাকতাম 2nd ফ্লোরে এবং ও চলে গেছিলো 3rd ফ্লোরে। আর ওই যে অদিতি বলে মেয়েটা, ও কিন্তু ওই সেম পিজিতেই থাকতো, ও থাকতো 1st ফ্লোরে। ঠিক আছে, এবার কি হয়, বেশ অনেক দিন ধরে খুশি ওই রুমে একা একাই থাকে। আমি আমার রুমে আর কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে কাকে নেব, আমাকে একাই থাকতে হয়। এবার মাঝে মাঝে আমি যেতাম খুশির সাথে দেখা করতে, কিন্তু আমি যতবারই তার সাথে দেখা করতে যেতাম, ও কিন্তু কোনোবার আমাকে ওর রুমে ঢোকাতো না। প্রত্যেকবার কিন্তু ওই রুমের দরজাটা একটুকুনি খুলে আমার সাথে কথা বলতো, বলে আবার দরজাটা বন্ধ করে দিত। আর মাঝে মাঝে আমার সাথে বেরোতো, বেরিয়ে আশেপাশে একটু মানে পিজির আশেপাশে, অফিস হওয়ার পরে পিজির আশেপাশে একটু ঘুরে আসতাম, চা খেয়ে আসতাম, ব্যাস এইটুকুনি, আর কোনো কথা নেই। মাঝে মাঝে অফিস যেত না, মাঝে মাঝে অফিস যেত, এরকম একটা ইরেগুলার ভাব হয়েছিল ওর মধ্যে একটা। আর যখনই আমি ওর রুমের পাশ দিয়ে যেতাম বা মানে অন্য কোনো বন্ধুর সাথে দেখা করতে যেতাম, ওর রুমের পাশ দিয়ে হেঁটে যেতাম বা কিছু, দেখতাম ওর রুমে সব সময় একটা লাল রঙের লাইট জ্বলতো। মানে দরজার নিচ দিয়ে যে ফাঁকাটা থাকে, সেই ফাঁকা দিয়ে দেখা যায় আর কি, বোঝা যায় যে ভেতরে কি লাইট জ্বলছে কি লাইট জ্বলছে না। হ্যাঁ, তো দেখতাম সব সময় ও ঘরের মধ্যে একটা লাল রঙের লাইট জ্বলতো। আর ধূপকাঠি জ্বালালে যেরকম ধোঁয়া, একটা সরু মতো ধোঁয়া বেরিয়ে আসে, ঠিক সেরকমভাবে একটা ধোঁয়া কিন্তু রুম থেকে বেরিয়ে আসতো। এবং যদি একবারেই কাছে যাওয়া যায়, রুমের কাছে গিয়ে যদি দরজায় কান পেতে শুনতাম যে একটা কোনো মন্ত্র উচ্চারণ করলে, চ্যান্টিং করলে যেরকম শব্দ হবে, ঠিক সেরকমভাবে শব্দ কেউ যেন রুমের ভেতরে বসে বসে উচ্চারণ করছে। এটা আমি প্রায় 3-4 দিন দেখেছিলাম। মানে আমি দেখার জন্য যাইনি, কিন্তু অন্য বন্ধুদের যখন রুমে যেতাম তখন আমি ওই কৌতূহল বসে ওদের ওই খুশির রুমের সামনে যেতাম এবং শুনতে পেতাম এই জিনিসগুলো, দেখতে পেতাম, শুনতেও পেতাম উচ্চারণ করা মন্ত্র উচ্চারণের শব্দ। ঠিক আছে, এটা আমি কিন্তু প্রায় অনেক 1 মাস যাবৎ আমি এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম। ঠিক আছে, তো এরপর একদিন কি হয়, ওই অদিতি বলে মেয়েটা হঠাৎ করে আমাদের প্রেজেন্টেশন রুমে প্রেজেন্টেশন দিচ্ছে, হ্যাঁ, দাঁড়িয়ে পড়ে, মানে পুরো দাঁড়িয়ে স্টিভ হয়ে যায়, স্ট্যাচুর মতো স্টিভ হয়ে যায়। যখন তাকে ডাকা হয় যে এই অদিতি অদিতি কী হলো, কোনো সাড়া শব্দ নেই। এবারে যখন সামনে গিয়ে ওর গায়ে হাত দিয়ে তাকে ডাকা হয়, সে কিন্তু একেবারে ধড়াম করে মেঝেতে বসে পড়ে এবং তার মধ্যে কোনো সারসংক্ষেপ থাকে না। ও চোখে মুখে জল ছিটিয়ে তার মধ্যে জ্ঞান ফেরানো হয়। এবং তাকে যখন জিজ্ঞেস করে যে কী হলো, তখন সে বলে কী হলো, আমি তো প্রেজেন্টেশন দিচ্ছিলাম, এখানে আমি মেঝেতে বসে বললাম কী করে। তখন সে বুঝতে পারে, মানে আমরা সবাই বুঝতে পারি ওর শরীরটা ঠিক নেই। ঠিক আছে, এবং এই জিনিসটা কমন হয়ে গেছিলো, মানে কাজবাজ করতে করতে হঠাৎ করে স্টিভ হয়ে যেত। হ্যাঁ, সে দাঁড়িয়ে থাকুক বা বসে থাকুক, হঠাৎ করে স্টিভ হয়ে যেত, কোনো কথাবার্তা কারোর সাথে বলতো না, হঠাৎ কথা বলতে হঠাৎ স্টিভ হয়ে যেত। এবং কয়েকদিন পর থেকে এরকম শুরু হলো যে কোনো কিছু বলছে বা কোনো কিছু কাজ করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেত, মানে পুরো সেন্সলেস হয়ে যেত। তো উঠে বসানো হতো, চোখে মুখে জল দেওয়া হতো, তারপরেও জ্ঞান ফিরতো। একদিনকে চরম হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন দিচ্ছে সেদিনকে একটা বড় ক্লায়েন্ট এসেছিলো আমাদের অফিসে। ও ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করতে ওর চোখের যে আইবলগুলো কিন্তু পুরো ওপরে উঠে যায়, মানে ওর চোখটা পুরো সাদা হয়ে যায়।
প্রেজেন্টেশন শো করতে করতে প্রথমে ও হয়ে গেছিলো। স্টিভ হয়ে যাওয়ার পরে কিন্তু ওর চোখের যে আইবলগুলো সে পুরো ওপরে উঠে যায়, মানে পুরো চোখ পোক পুরো সাদা। এবং সেই সময় সে একবারে টান হয়ে পুরো শরীর কিন্তু পুরো টান হয়ে গেছিলো, মানে দাঁড়িয়েছিল শরীর পুরো টান হয়ে গেছিলো এবং গলার যত শিরা প্রত্যেক কটা শিরা কিন্তু টেনে গেছিলো একদম পুরো। এবং হাত পা পুরো টেনে গেছিলো একদম। ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং চোখের যায় বলো নেই চোখে। সবাই ওই দিকে ঘাবড়ে গেছিলো যে কী হয়ে গেল হঠাৎ করে, সব কিছু প্রেজেন্টেশন দিচ্ছিলো, হঠাৎ করে কী এমন হয়ে গেল। তো তখন সবাই ওকে বসায়, বসানোর পরে চোখে মুখে জল দেয়। অনেকক্ষণ পরে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পরে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন সে বলছে যে আমি বসে আছি কেন, মানে ওর কিছু মনেই থাকে না। যখন ওর সাথে জিনিসগুলো হয় ওর কিন্তু কিছু মনে থাকে না। এবার আমি ওকে সাজেস্ট করলাম যে তুমি গিয়ে একটা ডাক্তার দেখাও, এগুলো কিন্তু নর্মাল না। যখন আমি ওকে পরে বলতাম অদিতিকে, ও কিন্তু বিশ্বাসই করতে চাইতো না যে ওর সাথে এই জিনিসগুলো হয়েছে বা কিছু। ওকে ডাক্তার দেখিয়েছিল, ডাক্তারে যে টেস্টগুলো করাতে বলেছিল প্রত্যেক কটার টেস্ট কিন্তু নর্মাল, কোথাও কিচ্ছু নেই ভুলভাল। তারপরে এই জিনিসগুলো কেন হচ্ছে ও বুঝতে পারছিল না। একদিনকে লাঞ্চ টাইমে আমি বসে আছি, ঠিক আছে, লাঞ্চ করছি ক্যাফেটেরিয়াতে। হঠাৎ করে সে আমার সামনে এসে বলে, যেহেতু আমি ওর থেকে সিনিয়র, ও আমার থেকে পোস্টে সিনিয়র হলেও আমি তো ওর থেকে টেনিউরিটিতে সিনিয়র, সেজন্য আমাকে তুমি করেই বলতো আর কি। তো যাই আমি বসে আছি, আমি এসে আমি বসবো, আমি বললাম হ্যাঁ বসো। তখন সে আমাকে বলছে যে তুমি কতলায় থাকো পিজিতে? আমি বললাম 2nd ফ্লোরে। তখন সে আমায় বলছে যে তুমি রাতেরবেলায় কোনো শব্দ পাও? বললাম কেমন শব্দ? বলছে এই যে এরকম মনে হয় কোনো মেয়ে হেঁটে বেড়াচ্ছে, পায়ে ঝুমুরের শব্দ, নুপুরের শব্দ, বা কোনো বাচ্চা মেয়ের হাসির শব্দ, মেয়ের গান গুনগুন করে গান করলে যেরকম শব্দ হবে ঠিক সেরকম শব্দ ভেসে আসে, এরকম শব্দ পাও তুমি? বললাম কেন, কী হয়েছে? না আমি এরকম কোনো শব্দ পাই না। তখন সে আমাকে বলছে যে সে প্রায় 2 সপ্তাহ ধরে ওর ঘরের ভেতরেই এমন কিছু হচ্ছে যে সেটা বুঝতে পারছে যে কোনো মেয়ে তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে, নুপুরের শব্দ হচ্ছে, বা সেই সঙ্গে কোনো মেয়ে হেঁটে হেঁটে যখন গান করে যেরকম করে গান করলে যেরকম শব্দ হবে, এক জায়গায় একবার এই জায়গায় আওয়াজ, আবার কিছুক্ষণ পরে অন্য জায়গা থেকে আওয়াজ আসছে। মানে বোঝা যাচ্ছে যে কেউ ঘরের ভেতরে হেঁটে হেঁটে গান করছে, গানের শব্দ সঙ্গে সঙ্গে নুপুরের শব্দ, এবং কিছুক্ষণ পরে আবার একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ, কান্নার শব্দ, এরকম সে তার ঘর থেকে পায় আর কি। এই জিনিসগুলো সে আমাকে বলে। আমি শুনে অবাক যে কেন 2 সপ্তাহ ধরে এরকম হচ্ছে, আর আগে হতো না? তখন সে বলে না আগে তো এরকম হতো না। হ্যাঁ, আমার তো প্রায় 1 বছর ওপরে হয়ে গেছে, এই 2 সপ্তাহ ধরে রিসেন্ট এসব জিনিসপত্র হচ্ছে। আমার রাতেরবেলা খুব ভয় লাগে, কিন্তু কাকে ডাকবো অত রাতে বুঝতেও পারি না। তো আমি তখন তাকে বললাম, অদিতিকে বললাম যে আমি কি আজ রাতে তোমার সাথে থাকতে পারি? সে আমাকে তখনই বলে হ্যাঁ একদম থাকতে পারো। তো আমি থাকলে তো আমার একটু সাহস বাড়ে, ভালোই হয়। তাই বললাম ঠিক আছে, তাহলে আজ রাতে আমি তোমার সাথে থাকবো। এবার আমি সেদিনকে রাতেরবেলা থাকতে গেছি, আমি দেখলাম মানে আওয়াজগুলো শোনার জন্যই আমি জেগেছিলাম আর কি। রাত তখন 12:35 কি 40 বাজে। দেখলাম যে পায়ের শব্দ শুরু হয়, মানে একটা মেয়ে হাঁটছে, একটা পা হাঁটছে, তখন কি পা ফেলছে তখন কিন্তু কোনো শব্দ নেই, শুধু পায়ের পা পড়ার শব্দ। আবার যখন একটা পা ফেললো তখন কিন্তু নুপুরের শব্দ। আবার যখন একটা পা ফেললো তখন কোনো শব্দ নেই, শুধু পায়ের শব্দ। মানে একটা পায়ে নুপুর রয়েছে, একটা পায়ে নুপুর নেই, এরকম একটা জিনিস। এই শব্দটা মানে হাঁটার শব্দ ঘরময় পুরো ভেসে বেড়াচ্ছে হাঁটার শব্দটা। সেই সঙ্গে কিছুক্ষণ পরে শুরু হলো গুনগুন করে গান করার শব্দ। মানে গানের শব্দটা পুরো ঘরময় ছড়িয়ে গেছে, যেন মনে হচ্ছে ঘরময় পুরো ঘুরে ঘুরে গান করছে, এরকম একটা ব্যাপার। যখন লাইট জ্বালালাম তখন কিন্তু পুরো শব্দটা বন্ধ হয়ে গেল। আবার যখন বন্ধ করলাম সঙ্গে সঙ্গে এই শব্দটা আবার গুনগুন করে গান করার শব্দটা আবার ভেসে এলো। আমি অদিতিকে বললাম এরকমই শব্দ হয়? তখন সে বলছে যে হ্যাঁ একদম সেম ডিট্টো এরকমই প্রত্যেক দিন আমি শুনতে পাই। এবার কি হয়েছে, এই শব্দগুলো গান করার বা হাঁটার যে শব্দ থামার পরেই আমি শুনতে পেলাম যে একটা বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ। যে একটা কোনো ফাঁকা জায়গায় হাসলে যেরকম হাসিটা ইকো হয়ে আসবে, আওয়াজগুলো যেমন ইকো হয়ে আসে, ঠিক সেরকমভাবে একটা খিলখিল করে হাসির শব্দ, যেটা কিন্তু ইকো হয়ে আসছে, ঠিক আছে। তো প্রায় সেদিনকে সারা রাত এই
আওয়াজ আমি শুনেছি প্রায় 4টে অবধি। আমি তো জেগেছিলামই, তার সঙ্গে অদিতিও জেগেছিল। তো যাই হোক, সেদিনকে আমাদের রাতে কারো ঘুম হয়নি, 4টের পরে আমরা ঘুমোতে গেছিলাম। হ্যাঁ, পরের দিনকে আমি আবার কিন্তু তার সাথে ছিলাম, অদিতির সাথে। সেদিনকে প্রায় 1টা-1:30টা বেজে গেছে, কিন্তু কোনো রকম কোনো শব্দ আমি কিন্তু পাচ্ছিলাম না। আমি কিন্তু জেগে জেগে মোবাইল ঘাঁটছিলাম যে শব্দটা শোনার জন্য, জেগেই ছিলাম, কিন্তু কোনো রকম কোনো শব্দ পাচ্ছিলাম না। রাত তখন 1:20 কি 25 বাজে। আমি শুনতে পেলাম একটা অন্য রকমের শব্দ, একটা গোঙানির শব্দ। আমি যখন পেছন ঘুরে অদিতিকে বলতে যাবো যে আজকে তো অন্যরকম শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ গোঙানির শব্দ? হ্যাঁ, দেখলাম যেটা আমি সেটা দেখার জন্য আমি একদমই কিন্তু তৈরি ছিলাম না। আমি যখন পেছন ঘুরে অদিতিকে বলতে যাবো, আমি দেখছি অদিতি যেখানে ও শুয়ে থাকবে আর কি, সেখানে ও জুবুথুবু হয়ে বসে আছে, মানে দুটো হাঁটুকে এক করেছে আর তার মাথাটাকে ওই হাঁটুর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, চুলগুলো দুদিকে ঝুলছে, ঘন কালো চুল দুদিকে ঝুলছে, আর সামনে পেছনে দোল খাচ্ছে। ঠিক আছে, আমি শুনলাম ওই যে গোঙানির শব্দ, ওটা কিন্তু আর কেউ না, অদিতিই করছে। আমি তাকে ডাকলাম যে এই কী হয়েছে তোমার, এরকম করছো কেন? তখন ও আমার দিকে তাকালো যে এরকমভাবে, আমি দেখে এক ঝটকায় বিছানা থেকে নিচে নেমে গেছি। ওই দেখলাম মুখটা একেবারে সাদা হয়ে গেছে, ধবধবে করছে। ও একই ফর্সা একটা মেয়ে, তার মধ্যে মুখটা আরও সাদা ধবধবে মনে হচ্ছে, আর চোখের আইবল নেই, চোখটা একেবারে পুরো সাদা। হ্যাঁ, চুলগুলো দুদিকে ঝুলছে, খোলা চুল, আর ওরকম করে দুদিকে সামনে পেছনে হেলছে বারবার, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন সে এক্ষুনি আমার গায়ে ঝাঁপিয়ে পড়বে। আর তার মধ্যে থেকে একটা গোঙানির শব্দ। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে এক লাফে নিচে নামি, দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে। অনেক কাউকে ফোন করেছিলাম। আমার কপাল এতটাই ভালো ছিল যে আমার হাতের সামনে ফোন ছিল, যেহেতু আমি ফোন ঘাঁটছিলাম। ফোনটাকে নিয়ে কোনো রকমভাবে বাইরে যাই। বাইরে গিয়ে যাকেই ফোন করলাম, কেউ কিন্তু ফোন ধরছিল না অত রাতে, কারণ প্রায় 2টো তখন, 1:30-2টো তখন বাজে, কেউ কিন্তু ফোন ধরছিল না। তো আমি আবার রুমের দিকে এগিয়ে এলাম। আসার পর আমি যখন দরজাটা একটুখানি ফাঁক করে দেখলাম, আমি যেটা দেখলাম, ও কিন্তু তখনও কন্টিনিউয়াসলি দুলে যাচ্ছে সামনে পেছনে, গোঙানির শব্দ তখনও হচ্ছে, কিন্তু ও এতক্ষণ যে নিচু হয়েছিল, ও কিন্তু এখন সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে, মানে পাখার দিকে সিলিংয়ে তাকিয়ে রয়েছে। এবার আমি দরজাটাকে আরেকটু খুলে যখন সিলিংয়ের দিকে তাকাই, আমি যেটা দেখলাম, একটা দানবাকার একটা কালো ছায়ামূর্তি ওই ফ্যানের মধ্যে ঝুলছে। ঠিক আছে, আর ওর দিকে তাকিয়ে ওরকম গোঙানির শব্দ করে যাচ্ছে। আমি বুঝতে পারলাম না যে ওই কালো রঙের যে দানবাকার যে ছায়ামূর্তিটা, ওটা কিসের। একটা পাতলা একটা কালো রঙের ছায়ামূর্তি। আমি সঙ্গে সঙ্গে দরজাটা ধড়াম করে বন্ধ করি, ঘরের বাইরে চলে আসি। আমার নিজের যে রুম, সেই রুমের চাবিটা কিন্তু ওই ঘরের মধ্যেই ছিল, যে আমি আমার নিজের রুমে চলে যাবো, এই জিনিসটা আমি কিন্তু করতে পারছিলাম না। তো আমি ওই ব্যালকনি যে বারান্দা, মানে আমাদের পিজির যে কমন যে বারান্দা, সেই বারান্দায় বসার জায়গা রয়েছে, তো আমি সেখানে চলে যাই। সেখানে গিয়ে আমি সারা রাতটা কাটাই বসে বসে। পরের দিনকে আমি যখন আবার অদিতির রুমে ফিরে এলাম আমার জিনিসপত্র নেবার জন্যে, দেখলাম অদিতি মেঝের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, ওর মধ্যে কোনো সারসংক্ষেপ নেই। আমি যখন ওকে ডাকলাম, যে ওর চোখে মুখে জলের ছেড়া মারলাম, ও উঠলো। ওঠার পরে ওর মধ্যে ও কিছু মনেই নেই। ও আমাকে বলছে যে ওর এটাই মনে রয়েছে লাস্টে, যে আমি আর ও কালকে রাতেরবেলা একসাথে খাওয়া দাওয়া করেছিলাম, খেয়ে দিয়ে উঠে দুজনে শুয়ে পড়েছিলাম, ও এইটুকুনি মনে রয়েছে। তারপরে এত কিছু হয়ে গেছে, ওর কিচ্ছু মনে নেই। তো সেদিনকে আমি ঠিক করে নিয়েছিলাম যে ওর সাথে আমি আর থাকবো না। 2 দিন ধরে আমার ঘুম হয়নি রাতেরবেলা, আমি ঠিক করে নিয়েছিলাম ওর সাথে আমি থাকবো না। কিন্তু একটা মেয়ে যে কিনা বিপদে পড়েছে, আবার তার থেকে বড় কথা আমার নিজের স্টেটের মেয়ে, ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, যদি আমি ওকে না দেখি তাহলে কে দেখি, তাই না? এই জিনিসটা আমি ভেবে আমি ঠিক করলাম যে ঠিক আছে চলো, আজকে আমি ওর সাথে থাকবো, কিন্তু আমি আরেকজনকে জোগাড় করলাম যে কিনা আমার সাথে থাকবে, আমাকে কোম্পানি দেওয়ার জন্য। ও আমাদের অফিসেরই মেয়ে, আমার একটু ভালো বন্ধু হয়, ওর নাম হচ্ছে রূপসা। ঠিক আছে, নন বেঙ্গলি একটা মেয়ে। তো আমি ওকে বললাম যে ভাই চল দুজনে একসাথে থাকি, তাহলে খুব একটা বেশি ভয় লাগবে না, কারণ ওকে আমি অতটাও ডিটেলসে কিছু বলিনি, ওর জন্যই রাজি হয়ে গেছিলো।
তো সেদিনকে রাতেরবেলাও কিন্তু আমরা অনেক রকম শব্দ কিন্তু শুনতে পাই। এবার যেহেতু রূপসা এসছে, এতে কিন্তু অদিতি কোনো রকম কোনো হেজিটেট করেনি বা কোনো কমপ্লেন করেনি যে আমি তোমাকে থাকতে বলেছি তুমি আবার আরেকজনকে নিয়ে এলে, কোনো রকম কোনো কমপ্লেন করেনি। ও কিন্তু ভালোভাবেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে যে যতজন থাকবে ততই আমার ভালো, আমি কম ভয় পাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দুজন মিলে আমরা অদিতির সঙ্গে ছিলাম, অনেক রকম শব্দ শুনতে পেয়েছি, কিন্তু আমি সেদিনকে ঠিক করে নিয়েছিলাম যাই হয়ে যাক আমি ঘুমাবো। দুদিন ধরে আমার ঘুম হয়নি। অদিতি ছিল আমাদের দুজনের মাঝখানে, আমি আর ওই রূপসা দুজন দুদিকে। সকালবেলা যখন ঘুম ভাঙে দেখছি রুমের বাইরে থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির শব্দ, মারাত্মক। আর দুজনে মিলে ছুটে যাই রুমের বাইরে। দরজাটা খুলে যখন রুমের বাইরে মুখটা বার করি, দেখলাম পুরো ব্যালকনিতে পুরো পিজির প্রত্যেক কটা মেয়ে চলে এসছে। কেন? কারণ অদিতি গায়ের মধ্যে লাল আর হলুদ রং মেখে পুরো ব্যালকনি ছুটে বেড়াচ্ছে পাগলের মতো। যে ওকে থামাতে আসছে তাকে ধরে কামড়ে দিচ্ছে, নাহলে নখের আঁচড় মারছে, এরকম। কেউ ভয়ে ওর সামনে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে প্রায় 20 থেকে 25 মিনিট ও আমরা দেখেছি, এটা কিন্তু ও আর তারও আগের থেকে এই জিনিসটা হচ্ছিল আর কি। তো যাই হোক, তারপরে আমি একটা বন্ধুকে বললাম যে আমাদের যে ওয়ার্ডেন রয়েছে ওয়ার্ডেনকে ফোন করতে। সে অনেক তাগড়াই চেহারা, জিম করা বিশাল চেহারা। তো তাকে যখন বললাম ফোন করতে, সে করলো, সে এলো। এবং এসে যখন সে অদিতিকে ধরে থামাবে, অদিতি একটা ধাক্কা মারলো, লোকটা ছিটকে পড়ে গেল 5-7 হাত দূরে। লোকটার ওজন 100 কেজির ওপরে, আর অদিতির ওজন খুব জোর হলে 55 থেকে 60, প্রায় ডবল ওজনের একটা মানুষকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল। লোকটা নিজে ঘাবড়ে গেছে, প্লাস আমরা সবাই ঘাবড়ে গেছি। হ্যাঁ, এবার তখন দেখছিলাম যে এক এক করে সবাই কিন্তু ভয়ে নিজের রুমে চলে যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু অদিতির মধ্যে কিন্তু কোনো থামার ব্যাপার নেই। ও এক নাগাড়ে একবার ব্যালকনি, মানে যে কমন ব্যালকনি, সেই ব্যালকনির একবার এদিকে দৌড়াচ্ছে, আবার ওদিক থেকে একবার এদিকে দৌড়ে আসছে। সে পুরো ব্যালকনি দৌড়ে বেড়াচ্ছে। আর গোঙানির একটা শব্দ, চোখে কোনো মণি নেই, ঠিক আছে, চোখে কোনো মণি নেই, সারা গায়ে লাল আর হলুদ রং করা। এইবার ওই যে ওয়ার্ডেন বুঝতে পেরেছিল যে এটা নর্মাল কোনো ব্যাপার না। সেজন্য সে তার চেনা জানা একজনকে ডেকে নিয়ে আসে। 10 মিনিটের মধ্যে সে একটা মহিলা আসে। মহিলাটা আসার পরেই সে অদিতির মাথায় হাত দেয়, এবং হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা দেখলাম, অদিতি কিন্তু শান্ত বাচ্চার মতো দাঁড়িয়ে পড়ে মহিলাটার সামনে। তারপরে অদিতির হাতটাকে ধরে আমাদের রুমে ঢোকায়, মানে যে রুমে আমরা রাতেরবেলা ছিলাম, অদিতির রুমে ঢোকানোর পরে ওকে বলে বস। ও কিন্তু বাচ্চা, মানে বাধ্য বাচ্চার মতো বসে পড়ে এবং জিজ্ঞেস করে যে কে পাঠিয়েছে তোকে, তুই কোথা থেকে এসেছিস। এই কথাটা যখন সেই মহিলাটা তাকে জিজ্ঞেস করে অদিতিকে, তখন অদিতির মধ্যে থেকে যে শব্দটা বেরিয়ে আসে সেটা কিন্তু অদিতির শব্দ নয়, একটা হিংস্র এবং একটা কুৎসিত মেয়ের গলা তার অদিতির ভেতর থেকে বেরিয়ে আসে। সে বলছে আমি বলবো না, তুই যা করার তুই তো করে নে, আমি এই মেয়েটার শরীর থেকে বেরোবো না, মেয়েটাকে আমি শেষ করব, তারপরে আমি এখান থেকে বেরোবো। আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সে কাজটা আমি না করে আমি যাব না। তখন সে মহিলাটা বলছে কে দিয়েছে তোকে কাজ বল, নাহলে কিন্তু তুই এক্ষুনি শেষ হয়ে যাবি, তুই আমাকে চিনিস না। তখন সেই অদিতির মধ্যে যে রয়েছে আর কি, যে আত্মাটা রয়েছে, তখন সবার কাছে ক্লিয়ার যে এটা কোনো সাধারণ কোনো ব্যাপার না। ওই আত্মাটা বলছে যে আমি বলবো না, তুইও আমাকে চিনিস না, আমি কি জিনিস। হ্যাঁ, তুই অনেক কাউকে ছাড়িয়েছিস, হয়তো আমাকে তুই ছাড়াতে পারবি না। তুই অনেক চেষ্টা যা করার তুই করে নে, আমি এই মেয়েটার শরীর থেকে বেরোবো না, আমার কাজ না হওয়া অবধি আমি বেরোবো না। তখন সেই মহিলাটা তার হাতের মধ্যে কিছু একটা মন্ত্র পড়ে সেই অদিতির কপালে, মানে যেখানে মেয়েরা টিপ পড়ে সেই জায়গায় তার বুড়ো আঙুলটা রাখে এবং চেপে ধরে, খুব জোরে চেপে ধরে। এবং সেই সময় অদিতি কিন্তু চিৎকার করতে শুরু করে, মানে অদিতির মধ্যে যে আত্মাটা ছিল সে চিৎকার করতে শুরু করে। আর সে বলে কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি বলছি, আমাকে বলতে দে, ছেড়ে দে, আমি বলছি এরকম করে বলতে থাকে। তখন সেই মহিলাটা বলে বল, তাড়াতাড়ি বল। তখন সে বলে যে 3 তলায় এরকম করে সে বলতে লাগে। বলে কি দেখাতে পারবি কোন রুম থেকে তুই এসেছিস? তখন বলে হ্যাঁ দেখাতে পারবো। তখন অদিতির মধ্যে যে আত্মাটা, সে
ওই মহিলাটাকে নিয়ে যায় একদম টপে, এবং যে রুমে সে গিয়ে থামে সেটা আর কারোর রুম না, সেটা হচ্ছে খুশির রুম। আমরা সবাই সেই তাদের পেছন পেছন গেছিলাম আর কি। আমরা গিয়ে দেখছি খুশির রুমে গিয়ে অদিতির ভেতরে আত্মাটা বলছে এই রুম থেকে আমি এসেছি। এবার সঙ্গে সঙ্গে ওয়ার্ডেন দরজা ভাঙে। দরজা ভাঙার পরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ঘরের মেঝেতে একটা কালা জাদু করলে যেই ছকটা কাটতে হয় সেই ছক, তার মধ্যে অদিতির একটা ছবি, হ্যাঁ, আর একটা পুতুল, কয়েকটা লেবুগুলো একদম পুরো কালো হয়ে গেছে, কয়েকটা পিন, আলপিন আর কি, এবং সজারু কাটা, এই জিনিসগুলো কিন্তু মেঝের মধ্যে ছড়ানো রয়েছে। এবং খুশির কোনো চিহ্ন নেই, খুশি কিন্তু সেখানে নেই, ঠিক আছে। তো খুশিকে ফোন করা হয় কিন্তু খুশিকে পাওয়া যায় না, এবং ফোন যতবারই প্রত্যেকে ফোন করে প্রত্যেকবারই নট রিচেবল বলতে লাগে, ঠিক আছে। তো ওই ঘটনা পরে যখন সবার কাছে ক্লিয়ার হয়ে যায় যে এটা কেউ না, খুশিই করেছে কালা জাদুটা অদিতির ওপরে, তখন কিন্তু পুজো আর্চা করা হয় যাতে অদিতি ঠিক হয়ে যায়। প্রায় 2-2.5 ঘন্টা ধরে পুজো করার পর অদিতির শরীর থেকে ওই আত্মাটা বেরিয়ে গেছিলো, কিন্তু অদিতির মধ্যে কিন্তু একটা দুর্বলতা ছিল। এবার ততক্ষণে তো ওদের বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা এসেও গেছিলো আর কি সন্ধ্যের মধ্যে। তো সেদিনকে সন্ধ্যেবেলা তারা ওখানে থাকে, পরের দিনই সকালবেলাতেই কিন্তু তারা অদিতিকে নিয়ে চলে যায়, ঠিক আছে। এবার খুশির ওই দিনের পর থেকে কিন্তু খুশিকে আর কেউ খুঁজে পায়নি, না কেউ ফোনে পেয়েছে না কেউ খুঁজে পেয়েছে। ওই রুমটা তো বন্ধ হয়েই যায়। এবং আমি এখনও ওই পিজিতেই রয়েছি। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে রুমটায় খুশি লাস্টে ছিল আর কি, সে রুমটা একটা পবিত্র মানে ভালো রুম ছিল, কিন্তু এখন ওই যা কাণ্ড করে গেছে তারপর থেকে কিন্তু ওই রুমের মধ্যে থেকে একটা গোঙানির শব্দ আসে। রাতে মানে সন্ধ্যের পর থেকেই একটা গোঙানির শব্দ আসে, মানে ওই রুমের আশেপাশে কিন্তু কেউ রুম নিয়ে থাকতে পারে না। সবাই বলে যে রুম থেকেই একটা গোঙানির শব্দ আসে, এবং মাঝে মাঝেই দরজা ধাক্কানোর শব্দ আসে, যেন কেউ ওখানে আটকে গেছে, কেউ যেন ওখান থেকে বেরোতে চাইছে, এরকম একটা গোঙানির শব্দ এবং দরজা ধাক্কানোর শব্দ আসতে লাগে। তো এটাই ছিল আজকের ঘটনা, যেখানে একটা মেয়ে আর একটা মেয়ের ওপর এতটাই হিংসে, এতটাই জেলাসি যে কালা জাদু করে সব কিছু নষ্ট করে দিল। সে নিজে তো নষ্ট হলোই, তার কেরিয়ার নষ্ট করলো, প্লাস অন্য একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিল। তো আশা করছি আপনাদের ভালো লাগলো ঘটনা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা, এবং বন্ধুবান্ধব, পরিবারের সাথে সবার সাথে শেয়ার করুন। আপনাদের জীবনে যদি ঘটনা এরকম কোনো ঘটনা, মেল করুন pretlock00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরে ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।